আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ভয়েসেস অফ ডেভেলপমেন্টে। আপনারা সকলেই অবগত আছেন, এনডিপি এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল তখন যখন আমাদের যেই উন্নয়ন সংস্থাগুলো আছে, যে ডোনার এজেন্সিসগুলো আছে, তারা হঠাৎ করেই যখন আমাদের এই ফান্ডগুলো কাট করে দেয় এবং আমাদের বাংলাদেশের যারা এই সংস্থাগুলোর সাথে জড়িত তারা তাদের জীবন জীবিকা সব কিছু নিয়ে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তো আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন পর্বে আমরা অভিজ্ঞতা সম্পন্ন এবং যারা লিড করেন বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে আনার চেষ্টা করেছি, আপনাদের সামনে তাদের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম, রিজিওনাল ডিরেক্টর সাউথ এশিয়া ওয়াটার এইড ইউকে। আপনাকে স্বাগত জানাই আমাদের ভয়েসেস অফ ডেভেলপমেন্টে। স্যার, যেটা বলছিলাম আমি ইন্ট্রোডাকশনে, সেটা হচ্ছে যে আমরা আসলে এখানে মূলত যে আলোচনাটা করতে চাই, এই যে হঠাৎ ফান্ড কাটটা হলো, এর আগে যারা এসছেন ওনারা ওনাদের অভিজ্ঞতাটা বর্ণনা করেছেন। আপনি যেহেতু এরকম একটা সংস্থার সাথে অনেক আগে থেকে জড়িত, আমি আপনাকে এরকম প্রশ্ন করতে চাই যে আসলে এটা হঠাৎ হলো কেন, আসলে কি এটা হঠাৎ হয়েছে কিনা, আর হঠাৎ যখন হলো তখন আপনার রিয়াকশনটা কেমন ছিল অ্যাজ আ অর্গানাইজেশন লিড? ধন্যবাদ। এটা যে পরিবর্তনটা আসলো, বা আমরা খুব সোজা কথায় যে বলি ফান্ড কাট হয়েছে, যেটা এনজিও জগতে বা অন্যান্য জায়গাতেও এই শব্দটা ব্যবহার হয়, এটা সম্পূর্ণই রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। ওকে। আমরা সবাই জানি যে এটা নতুন প্রেসিডেন্ট আমেরিকার, উনি এই জিনিসটা করলেন, কিন্তু এটার পেছনে আমেরিকার আমলাতন্ত্রের এবং আমেরিকার ভেতরে কিছু সমালোচনা ছিল যে এই অর্থায়ন কতটুকু আসলে উন্নয়নশীল দেশগুলোর কাজে লাগছে এবং তাতে আমেরিকার স্বার্থ আসলে রক্ষিত হচ্ছে কিনা, এগুলো নিয়ে আমলাতন্ত্রের মধ্যে, মানে আমেরিকার আমলাতন্ত্রের মধ্যে প্রশ্ন ছিল এবং তীব্র সমালোচনাও ছিল। এবং তাদের মধ্যে এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল যে অনেক সময় কোনো কিছু যদি না চলে বা যদি প্রশ্ন থাকে, আমরা একটু বন্ধ করে দেখি যে কি হয়, তারপরে সেই অনুযায়ী ব্যবস্থা নিব। এবং এই চিন্তার প্রতিফলন এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ফান্ড আবার নতুন করে রিলিজ হচ্ছে, কিন্তু সেই যে ফান্ডগুলো আসছে সেগুলো খুব সুচিন্তিত মতামতের ভিত্তিতে বা কোনো পরীক্ষিত ফিল্ডে এরকম হচ্ছে না। হঠাৎ করে মনে হচ্ছে যে $40-50 মিলিয়ন এই প্রকল্পটাতে দেওয়া উচিত, 3 দিনের মধ্যে একটা প্রস্তাবনা নিয়ে 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে খরচ করতে হবে। ফলে আমার অনুমান আর্থিক অপচয়ের বিষয়গুলো বা যেই অভিযোগে এই ফান্ডটা আমেরিকার আমলাতন্ত্র এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বন্ধ করেছিল, সেইটা আরও গাঢ় হতে যাচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ফান্ড বন্ধ হওয়াটা আমাদের জন্য খুব আকস্মিক, অপ্রত্যাশিত ছিল, কিন্তু আমি বলবো খুব অস্বাভাবিক ছিল না। কেন বলছি? হঠাৎ করে বন্ধ হয়েছে, তার ফলে বিনা প্রস্তুতিতে অনেক মানুষ মানসিক প্রস্তুতি এবং আর্থিক পরিকল্পনার প্রস্তুতি, পারিবারিক প্রস্তুতি, অনেক কিছুরই অভাব ছিল। ফলে ঘটনার আকস্মিকতায় অনেকেই মানে কোপ করতে খুব অসুবিধা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু অস্বাভাবিক না এজন্য বলছি যে একটা দাতা সংস্থা বছরের পর বছর একটা দেশকে বা অনেকগুলো দেশকে কিছু কিছু সুনির্দিষ্ট খাতে দিয়ে যাবে, অর্থায়ন করে যাবে, এইটাও আসলে ঠিক ধরে নেওয়াটা ঠিক না। আস্তে আস্তে মানে কিছু কিছু দেশ আছে যেগুলো জন্য এই অর্থায়নটা অত্যন্ত জরুরি, কিন্তু বাংলাদেশের মতো নিম্ন মধ্যম আয়ের দেশে উপনীত হওয়া বা দ্বারপ্রান্তে থাকা দেশের জন্য এটা একান্ত অত্যাবশ্যক বা জরুরি, এই ধরনের চিন্তা ভাবনাটার থেকেও আমার মনে হয় যে একটু দূরে আসা দরকার। কাজেই আমি খুব মেটাফরিক্যালি বলবো যে অপ্রত্যাশিত কিন্তু অস্বাভাবিক
ঘটনা না। আপনি কথা প্রসঙ্গে বলেছেন যে বাংলাদেশের মতো দেশের জন্য, সো এই জায়গাটাতে আমরা যদি এটা বিটুইন দ্য লাইনস জানতে চাই যে আসলে বাংলাদেশের মতো দেশের মতো মানে জন্য বলতে আপনি কিভাবে বলতে চাইছেন, বাংলাদেশের পসিবিলিটিগুলো কি যে তাদের আসলে এরকম নির্ভরশীলতার প্রয়োজন নেই? আমি যদি খুব সুনির্দিষ্টভাবে বলি যে ইউএসএআইডির অর্থায়নগুলো কোথায় কোথায় যাচ্ছিল, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি, কৃষি, জলবায়ুতে খুব একটা অর্থায়ন হচ্ছিল না, বা পানি পয় নিষ্কাশন ক্ষেত্রেও খুব বড় না, মূলত ওই জায়গাগুলোতে বেশ কিছু অর্থায়ন হচ্ছিল। অন্যান্য দেশ এর মধ্যেই মানে এই প্রথম বিশ্বের দেশগুলো যেমন অস্ট্রেলিয়া, কানাডা, বেশ কিছু দেশ ইতিমধ্যেই, এবং ইউরোপেরও বেশ কিছু দেশ এইড অ্যান্ড ট্রেড অর্থাৎ সাহায্য এবং বাণিজ্যকে মোটামুটি, এবং জাপান তার প্রকৃষ্ট উদাহরণ, এবং জাপানের সঙ্গে আমরা সেই প্রক্রিয়াতেই আগাই, সেটা হচ্ছে উন্নয়ন এবং বাণিজ্যকে সমন্বিত করে তারা বিষয়গুলোকে চালানোর চেষ্টা করে। এটা তাদের স্বার্থে, আমাদেরও কিছু কনভেনিয়েন্টলি এবং আমি বলবো যে যুগপতভাবে আমাদেরও লাভ হয়, বা কিছু লাভ হয়, হয়তো পুরোটা হয় না, কারণ অধিকাংশ টাকাই আবার হোম কান্ট্রিতে ফেরত চলে যায়। এইভাবে তাদের নীতিগুলো পরিবর্তন হচ্ছিল এবং এটা আমাদের চোখের সামনে। কিন্তু আমেরিকা এবং যুক্তরাজ্যের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছিলাম যে দীর্ঘমেয়াদে বোধহয় এই এইড অ্যান্ড ট্রেড, সাহায্য এবং বাণিজ্য, এই দুটোর সমন্বয় বোধহয় ঘটবে না। এজন্যই আমি বলছিলাম যে আমরা আসলে এনজিও জগৎ খুব যে ভালোভাবে প্রস্তুত ছিলাম তা না। আমাদের মানসিক প্রস্তুতিতে এই বৃহত্তর প্রেক্ষাপটগুলো থাকা উচিত ছিল, এবং আমি বলবো যে কিছু কিছু স্মার্ট এনজিও এই বিষয়গুলো বুঝতে পেরেই হোক না পেরেই হোক একটা ভিন্ন মডেলে যাচ্ছিল, এবং আমার বিবেচনায় আগামী 5-10 বছরের মধ্যে, 10 বছর নাও লাগতে পারে, 5-10 বছরের মধ্যে বাংলাদেশের বেশ কিছু এনজিওর খুব স্বাভাবিক, এটাকে আমি মৃত্যু বলার শব্দটা বোধহয় ঠিক হবে না, সমাপ্তি, মানে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, এবং যারা ফিট করবে না তারা ধীরে ধীরে সিনারিও থেকে অপসৃত হয়ে যাবে বা সরে যাবে, মুছে যাবে, এরকম একটা পরিণতি ঘটবে, এবং এটা স্বাভাবিক। কোনো কিছু, কোনো প্রতিষ্ঠান আপনি যদি দেখেন পৃথিবীর ইতিহাস, ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া 50 বছর 100 বছর টিকেছে এরকম প্রতিষ্ঠান খুব কম, উদাহরণ খুবই কম। রেড ক্রিসেন্টের মতো বা ইয়ের মতো কিছু কিছু থাকতে পারে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এটা হয় না। এটাই মানে পৃথিবীর ইতিহাসের স্বাভাবিক নিয়ম, এবং এই বাস্তবতাটাকে মেনে নেওয়াটাই আমাদের জন্য ভালো। সো এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে একটা সময় আসবে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টে যারা টিকতে পারবে তারাই থাকবে, বাকিদেরকে হয়তো অন্য কোনো পথ অবলম্বন করতে হবে, বাট তাদেরও নিশ্চয়ই সেরকম ব্যবস্থা থাকতে পারে। কিন্তু এখানে আমরা একটু যদি ফোকাস করি এটাতে যে আমরা যেই ডোনার ডিপেন্ডেন্সি দিয়ে যে অর্গানাইজেশনগুলো তৈরি হয়েছিল এবং এখন তারা সার্ভাইভ করছে ঠিকই, কিন্তু অনেককে বাদ দিয়ে তাদেরকে টিকে থাকতে হচ্ছে, এবং একসময় হয়তো তাদেরও টিকে থাকাও একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। এখন এই জায়গাটাতে আমরা যদি বলি যে ডোনার ডিপেন্ডেন্সি ছাড়া আমাদের কমিউনিটি যে ডেভেলপমেন্টগুলো নিয়ে আমরা কাজ করছিলাম, আমাদের তো মূল উদ্দেশ্য ছিল যে সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড হিসেবে কাজ করা, যারা কমিউনিটিকে ডেভেলপ করে করে বাংলাদেশে একটা ইকোনমিক ব্যালেন্স আনুক বা একটা সমতা আনার চেষ্টা করা, বা একটা স্ট্যান্ডার্ড তৈরি করা, লিভিং স্ট্যান্ডার্ড। তো সেই জায়গাটাতে আসলে এখন আমাদের করণীয় কি, আমরা এই কাজগুলো কিভাবে চালাতে পারি উইদাউট ডোনার ডিপেন্ডেন্সি? আমরা ধরেই নেই যে আমাদের ডোনার নেই, তাহলে আমরা কিভাবে চলবো? এটার উদাহরণ কিন্তু বাংলাদেশের এনজিও জগতের মধ্যেই আছে। বাংলাদেশের এনজিও জগতের মধ্যে এইভাবে আছে যে আপনি যদি, মানে আমি উদাহরণ হিসাবে বড়টাই বলি, তারপরে এরকম মাঝারি সাইজের এবং ছোট ছোট অনেক প্রতিষ্ঠানই আছে আপনি পাবেন।
যে আপনি যদি ব্র্যাকের মডেলটার Example, দিকে, উদাহরণটার দিকে তাকান বা বড়গুলো বাদই দেন, আপনি অন্যান্য ছোট ছোট স্কেলে ধরেন উত্তরবঙ্গে ইএসডিও বলেন, এসকেএস বলেন, আরডিআরএস অথবা আরও ছোট দাগের যে সমস্ত আছে, ধরেন আরেকটু কম স্কেলে পপি আছে আরও, এবং আপনাদের নিজেদের প্রতিষ্ঠানের উদাহরণও টানতে পারেন, এনডিপির কথা। এরা মূল অবলম্বন হিসেবে বা একটা প্রক্রিয়া হিসেবে মাইক্রোফাইন্যান্সকে গ্রহণ করেছে, এবং মাইক্রোফাইন্যান্স ব্যাংক যেভাবে ব্যবসা করে, আপনি যদি এটার একটা ক্ষুদ্র আদলে দেখেন, এটা একটা বিকেন্দ্রীকৃত অথবা এক জায়গাতে থেকে শুরু করা কিন্তু পর্যায়ক্রমে সম্প্রসারিত হওয়া একটা ছোটোখাটো ব্যাংকিং অপারেশনের মতো। একটা ব্যাংক যদি 400 কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে আস্তে আস্তে 4,000-5,000 কোটি টাকার মধ্যে ছড়ায়, আপনি বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর দিকে বা মাইক্রোফাইন্যান্স করে এসব প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে দেখেন, এগুলো কিন্তু মানে খুব দাগে আমি বলবো যে ওই আমাদের যে রুগ্ন ব্যাংকগুলো আছে তার চাইতে অনেক এই ধরনের প্রতিষ্ঠান অনেক ভালো করছে, এবং তাদের টোটাল সামষ্টিক ঋণের পরিমাণ, আর্থিক লেনদেনের পরিমাণ এগুলোর হয়তো 1/4, 1/5, 1/10 হবে, কিন্তু বেঁচে থাকার জন্য এবং অর্গানাইজেশনকে সাস্টেইন করার জন্য এগুলো যথেষ্ট। ওইখানকার যে উদ্বৃত্ত আয় সেগুলো দিয়ে যদি তারা, যেটা ব্র্যাকের মতো বা আপনাদের অন্যান্য প্রতিষ্ঠানের মতো অন্যান্য কিছু কিছু উন্নয়ন প্রকল্প চালায়, সেটাতে আমার মনে হয় যে এটা খুব ভালোভাবেই প্রতিষ্ঠানগুলো চলতে পারে। এই জায়গাতে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, যেটা এমআরএ বলি, এমআরএর নীতিমালা এবং তাদের যে একটা আমলাতান্ত্রিক অ্যাটিচিউড আছে এবং যেভাবে তারা মানে শৃঙ্খলাবদ্ধ করতে চায় এবং তার মধ্যে দিয়ে যত মানে উপনিবেশিক শাসনের মতো মানে আমাদের কাছ থেকে শুনে সব কিছু করতে হবে বা আমরা সব ডিকটেট করে দিব, এই জাতীয় মন মানসিকতা থেকে তারা বের হয়ে যদি আরেকটু লিবারেল হয়, এবং মাইক্রোফাইন্যান্স কুড বি ওয়ান ভেহিকল, কিন্তু আপনি যদি দেখেন যে ওই মাইক্রোফাইন্যান্সের উদ্বৃত্ত আয় থেকে বিভিন্ন প্রতিষ্ঠান যত রকমের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে, ধরুন আপনাদের টিএমএসএস এর উদাহরণই আপনি নেন, যে ডাইভার্সিফিকেশন অফ দি ইভেন বিজনেস এন্টারপ্রাইজ যারা করতে পেরেছে, যে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, একটা স্কুল, নার্সিং, হাসপাতাল, পেট্রোল পাম্প, মানে রিসর্ট, হোটেল, রেস্তোরাঁ, প্যারামেডিক ইনস্টিটিউট, টেকনিক্যাল ইনস্টিটিউট, মানে বাণিজ্যিক কার্যক্রম কিন্তু তার মধ্যে একটা সামাজিক ব্যবসা এবং সামাজিক উদ্দেশ্য আছে উন্নয়নের, এই রকম বহু উদাহরণ এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে। আপনি ঘরের কাছে আপনাদের ওই অঞ্চলে টিএমএসএস এর দিকে তাকান বা ইএসডিও, এসকেএস, এই প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান বা আপনাদের নিজের প্রতিষ্ঠানের দিকে তাকান। অর্থাৎ আমি মনে করি যে বাংলাদেশের এনজিওগুলো নিজেরাই নিজেদের যে সমস্ত উন্নয়ন কার্যক্রমগুলোর জন্য অপেক্ষা বা নির্ভর ছিল, এগুলো নির্ভর থাকার খুব যুক্তিসঙ্গত কারণ আছে বলে আমি মনে করি না। সরকার কিছু কিছু ব্যাপারে নির্ভরশীল ছিল, যেমন বাংলাদেশের ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের জন্য তারা আমেরিকার অর্থায়নের উপরে, ইউএসএইডির অর্থায়নের উপরে নির্ভরশীল ছিল, কিন্তু আমাদের বাংলাদেশের নিপোর্ট বা বিবিএসের কি সেই সক্ষমতা নাই? অবশ্যই আছে। এই যে যত বিশ্লেষণ হতো এগুলো কারা করত? এই আইসিডিডিআরবি এবং মিত্র ইন্টারন্যাশনাল, এই মানে প্রাইভেট সেক্টরের জরিপ প্রতিষ্ঠানগুলো, তারা তো সেই সক্ষমতা বাংলাদেশে ইতিমধ্যে তৈরি করেছে। তো সরকার যদি সেগুলো টেক আপ করে, আমি কোনো ভ্যাকুয়ামের কোনো স্কোপ এখানে দেখি না। আমি যেটা দেখি সেটা হচ্ছে আমাদের পরনির্ভরশীল মানসিকতাটা এত ডিপরুটেড হয়েছিল। যেমন আপনি আপনার প্রশ্নেই শুরু করেছেন যে আমরা তো ডোনার ডিপেন্ডেন্ট হয়ে, হ্যাঁ একটা সময় ছিল 70-এর দশকে, 80-র দশকে, 90 দশক পর্যন্ত
আমাদের এই নির্ভরতার দরকার ছিল, যখন আমাদের বার্ষিক বাজেটের, রাজস্ব বাজেটেরও অর্থায়ন ওই উন্নয়ন সাহায্যের 10-15-20% মতো নিতে হতো। সেই পর্যায়ে তো আমরা আর এখন নাই। তো কাজেই আমাদের এনজিও জগতের অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ হয়েছে, এবং আমাদের সরকারি ক্ষেত্রেও আমি বলবো যে অনেক ক্ষেত্রে কর্মকর্তাদের সক্ষমতা, বিশেষ করে পরিসংখ্যান ব্যুরো, বিআইডিএস, বিআইজিডি, এই ধরনের অনেক গবেষণা প্রতিষ্ঠান এখন দাঁড়িয়ে গেছে যারা এই জাতীয় কার্যক্রম নিজেরাই করতে পারে, এবং এর অর্থায়নও সরকারি দপ্তর থেকে, মানে বড় বড় ওই মেগা প্রজেক্টে, মানে দুর্নীতির জন্য এগুলোকে 4-5 গুণ খরচ না করে ওইখানে যে সাশ্রয় হতে পারে, মানে জাস্ট দুর্নীতি হ্রাসের কারণে যে সাশ্রয় হবে, সেইটা দিয়ে বাংলাদেশের এনজিওদের কত অ্যানুয়াল বাজেট, এটা কোনো বিষয়ই না এই সমস্ত কার্যক্রমকে অর্থায়ন করা। তো কাজে আমি এটাকে খুব বড় সমস্যা হিসেবে দেখি না। আকস্মিকতার দিক থেকে, এগুলোর সঙ্গে অভিযোজনের দিক থেকে আমাদের জন্য এটা একটা অভিঘাত নিয়ে এসছে, কিন্তু আমি মনে করি যে এটা একটু ভালোভাবে প্রস্তুতি থাকলে, আমরা এনজিওরা ডিজাস্টার প্রিপেয়ারনেস বলি, কিন্তু আমাদের নিজেদেরই কোনো প্রিপেয়ারনেস প্ল্যান ছিল না যে এই ধরনের একটা ব্যাপার আসলে আমরা কিভাবে সার্ভাইভ করব। এক্সিট প্ল্যানও ছিল না সেভাবে, দ্যাটস দ্য পয়েন্ট। তো কাজে এটা আমি দোষ দিচ্ছি না, আমি বলছি যে এটা একটা, মানে আমরা যেটা প্রিচ করছিলাম সেটা নিজেদের ক্ষেত্রে প্র্যাকটিস করি নাই। সো এটা একটা বড় লার্নিং। তাহলে আপনি যদি একটু সাম আপ করেন যে আসলে এখানে কার কার রোল প্লে করার একটা যথেষ্ট এখন সুযোগ আছে, শুধুমাত্র এনজিওরা না, হু ক্যান প্লে ভেরি ভাইটাল রোল। আমি মনে করি যে সমস্ত এনজিওগুলো উদাহরণ তৈরি করেছে, তাদেরকে আরও বেগবান করার জন্য ওই এমআরএর মতো প্রতিষ্ঠান যারা আছে, মানে নিয়ন্ত্রণের নামে, মানে রেগুলেশনের নামে যখন নিষ্পেষণ হয়, এই জাতীয় প্রতিষ্ঠানের কাঠামোগত পরিবর্তন আসু দরকার। এটা সরকারি নীতি নির্ধারণ মহলে খুবই প্রয়োজন হবে। 2 নাম্বার হচ্ছে যে বাংলাদেশে এখন সামহাও ব্যবসা বান্ধব পরিবেশটা একটু বৈরী। ওকে। যাতে করে যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো হয়তো এই মুহূর্তে মানে মাইক্রোফাইন্যান্সের সঙ্গে কার্যক্রমে অভ্যস্ত না, তাদেরকে ব্যবসা বান্ধব কার্যক্রম পরিচালনার জন্য যারা এই ছোট ছোট দাতা সংস্থাও যারা আছে, যদি কিছু ওভারহেড বা এই জাতীয় জিনিসপত্র বাড়িয়ে দেয়, এবং এই এনজিওগুলোরও এক ধরনের প্রত্যয় থাকতে হবে যে আমাকে কিছু কিছু ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে দিয়ে আমার নিজের সার্ভাইভাল এবং উন্নয়ন অর্থায়নের কিছুটা বহন করতে হবে। এবং আমি যেটা বললাম যে ব্যবসা বান্ধব পরিবেশ, অর্থাৎ একটা ট্রেড লাইসেন্স, তার ইনকাম ট্যাক্স, তার এই পারমিশন ওই পারমিশন, মানে 20-22টা জায়গায় একটা ঘোরাঘুরি না করে মোটামুটি ধরুন উপজেলা বা তারও নিচের পর্যায়ে যাতে এই সুবিধাগুলো একবারে পেতে পারে, এই জাতীয় কিছু পরিবেশ যদি তৈরি করা যায়, এটা হচ্ছে সরকারি দিক। আর প্রতিষ্ঠানগুলো নিজের যেই জিনিসটা করতে হবে সেইটা হচ্ছে যে তাকে বুঝতে হবে যে আগামী দিনে সাহায্য এবং বাণিজ্য হাতে হাত ধরে চলবে, এটাই হবে ধারা। এই ধারার মধ্যে নিজেকে মেলানো অথবা অপসৃত হয়ে যাওয়া, এর মধ্যে সে কোনটা করবে। এখনও তাদের জন্য প্রচুর সুযোগ আছে। অনেক বাণিজ্যিক ব্যাংক আপনার এজেন্ট ব্যাংকিং করে। আমি কোনো একটা এনজিওকে দেখি নাই এখন পর্যন্ত যে এজেন্ট ব্যাংকিং, আমি জানি এমআরএ এটা নিয়ে মানে কিছু বিধিনিষেধ আছে, কিন্তু ধরুন একটা XYZ প্রতিষ্ঠান যদি সে এজেন্ট ব্যাংকিং করতে শুরু করে, তার প্রতি গ্রামের মানুষের আস্থা আছে, সে এজেন্ট ব্যাংকিং করলে তার অসুবিধা কি? তো ওইখানকার যে কমিশন যেটা পাবে, সে মানুষের আস্থার জায়গা, তো একটা অর্থায়নের ব্যবসার দিকে সে ইজিলি যেতে পারে। সেখান থেকে সে আরও 1-2টা বাণিজ্যিক কার্যক্রম সে হাতে নিতে পারে, এবং এটা দিয়ে তার অর্থায়ন এবং উন্নয়ন অর্থায়ন, মানে তার জনবলের অর্থায়ন এবং উন্নয়নের অর্থায়ন দুটোই সে করতে পারে। এই
এন্টারপ্রেনারশিপগুলো যদি না থাকে তাহলে তো হবে না। ধরুন একটা সময়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি দুই ধরনের প্রবণতা। কিছু আদর্শিক রাজনীতি করা মানুষ এনজিওগুলো প্রতিষ্ঠার মধ্যে জড়িত ছিল, আরেকটা কিছু এন্টারপ্রেনার মন মানসিকতার মানুষ এগুলো প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিল। আর খুব সহজ ভাষায় বললে যে ধরুন ওই সরকারি কর্মকর্তা অবসর নিয়ে অথবা ওই যে বিভিন্ন রকমের পেশাগত জীবনে মানে বিফলতার পরে আচ্ছা একটা এনজিও করে দেখে এখান থেকেও টাকা পয়সা কামানো যাবে, এই ধরনের মন মানসিকতার কিছু মানুষ ছিল। তো এই তৃতীয় ধরনের মন মানসিকতার মানুষ যারা, এদের ঝরে যাওয়াটাই ভালো। কিন্তু যারা আদর্শিক রাজনীতির প্রেক্ষাপট থেকে এবং সত্যিকার উদ্যোক্তার প্রেক্ষাপট থেকে, আমি চাকরি করি, আপনি চাকরি করেন, কিন্তু যারা এনজিওগুলো একদম প্রথম দিকে প্রতিষ্ঠা করেছে এরা সবাই কিন্তু একটা আদর্শিক জায়গা থেকে প্রকৃত উদ্যোক্তার মনোভাব নিয়ে পোষণ করেছে। আমি চাকরি করে ভালো বেতন পাই, আমার একটা তৃপ্তি আছে, কিন্তু এই মানুষগুলো যখন শুরু করে বিসিএসে যায় নাই, সরকারি ব্যাংকে বা অমুক তমুকে পরীক্ষা দিতে চাকরি নিতে যায় নাই, অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা শুরু করেছে এবং এক একটা প্রতিষ্ঠানে 20, 30, 100, 200 থেকে শুরু করে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান তারা করেছে। তো এদেরকে যদি আমরা ওই অর্থে উদ্যোক্তা না বলি, স্বীকৃতি না দেই, এটা সরকারি দৃষ্টিভঙ্গি এবং আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির মধ্যে ও এনজিও করে মানে এরকম একটা গালি বা বুলির মতো পরিণত হয়েছে। না, এই মানুষটা কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, যথেষ্ট শ্রদ্ধার মানুষ, যেই শ্রদ্ধার সঙ্গে আমরা বাংলাদেশের প্রথম সারির বেশ কিছু ব্যবসায়ীকে সম্মান জানাই। আমি মনে করি যে এই এনজিওর যারা প্রতিষ্ঠাতা, মানে ঢাকার বাইরে ফজলে হাসান আবেদ বা প্রফেসর ইউনুস বা ডক্টর জাফরুল্লাহ, এই টাইপের লোকজনের বাইরেও ওনারা ভিশনারি এবং আমাদের জন্য উদাহরণ ওনারা, কিন্তু তার বাইরেও অনেক ছোট ছোট উদাহরণ ঢাকার বাইরে আছে। এই টিএমএসের হোসনে আপা বলি বা শহীদ ভাই, লিটন ভাই বা পপির মোর্শেদ বা এরকম, ওনারাও আপনি দেখেন কত হাজার মানুষের কর্মসৃজন করেছেন, কত হাজার পরিবার তাদের উপরে নির্ভর করছে। তো ওনাদেরকে তো আমরা কখনো কোনো শ্রদ্ধা সম্মান কোনো কিছু আমরা ওইভাবে কখনো জানাই নাই। তো এই মানুষজনের প্রতি শ্রদ্ধাশীল যদি না হই তাহলে উনারাই বা প্রণোদনাটা কোত্থেকে পাবেন? সবার কিছু ব্যক্তিগত সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু বাই অ্যান্ড লার্জ কয়েক লক্ষ মানুষের কর্মসৃজন তো এখান থেকে হয়েছে। তো এই জায়গাটা আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে। মানে আমাদের এখনকার যে এনজিওর ব্যাপারে ন্যারেটিভ বা আমরা বাংলায় যেটাকে বয়ান বলি, এটাকে আসলে বদল করতে হবে। ওকে, তো স্যারের কাছে আমরা বেশ কিছু গাইডলাইন পেয়েছি, দিক নির্দেশনা পেয়েছি, কিছু ওনার নিজস্ব সাজেশনসও উনি দিয়েছেন, ওনার কিছু দৃষ্টিভঙ্গি আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি এগুলো আমরা যারা চিন্তা করি উন্নয়ন সংস্থা নিয়ে, উন্নয়ন নিয়ে বা কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে, তাদের কাজে লাগবে। এবং এরকম টিপস পেতে, এরকম সাজেশন পেতে, এরকম দিক নির্দেশনা পেতে আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ভয়েসেস অফ ডেভেলপমেন্ট। ধন্যবাদ।